বাংলাদেশ থেকে বর্তমানে আমরা চায়নাতে অনেক পর্যটক এবং ব্যবসায়ীরা ভ্রমণ করে থাকছি। সম্প্রতি আমি নিজেও ভ্রমণ করে এসেছি। আমার নিজের ভ্রমণের অভিজ্ঞতা, বিশেষত সেখানকার ইমিগ্রেশনের অভিজ্ঞতা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি চাইনিজ ইমিগ্রেশনের অভিজ্ঞতা। প্রথমেই বলছি, চায়নাতে সাধারণত বিজনেস ভিসা বা বাণিজ্যিক ভিসাতেই বা ব্যবসায়ী ভিসাতেই সবথেকে বেশি পর্যটক কিন্তু গিয়ে থাকে। আমি নিজেও কিন্তু বিজনেস ভিসা, অর্থাৎ যেটা হচ্ছে এম ক্যাটাগরির ভিসা, সেই ভিসাতে আমি গিয়েছি। তবে দেখা যায় যে কিছু কিছু কিন্তু ট্যুরিস্ট ভিসাও ইস্যু করে এবং ট্যুরিস্ট ভিসাতেও মানুষ যায়। তবে সাধারণত ট্যুরিস্ট ভিসাটা সবাই করতে চায় না। কী কারণে? কারণ ট্যুরিস্ট ভিসা করতে হলে কনফার্ম রিটার্ন টিকিট করা লাগে। যে কনফার্ম রিটার্ন টিকিট করে পরবর্তীতে যদি ভিসা না হয় তখন সেখানে বেশ কিছু টাকা ক্ষতি হতে পারে। এই জন্যই দেখা যায় যে অনেকে আসলে ট্যুরিস্টে যেতে চাইলেও তারা বিজনেস ভিসা করে যায়। তবে এভাবে যাওয়াটা কিন্তু উচিত না। এবারে বলছি আমার অভিজ্ঞতার কথাটা বলি, তারপরে আরও বিভিন্ন মানুষের সাথে কেমন কি হতে পারে না পারে বা আমার আশেপাশে দেখা যে সমস্ত দৃশ্য আছে আমি সেগুলো আপনাদেরকে জানাবো। আমি যখন প্রথমত বাংলাদেশ থেকে যাই, বাংলাদেশ থেকে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসার নিতান্ত একজন ভদ্রলোক ছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় যাচ্ছেন। আমি বললাম চায়না যাচ্ছি। তিনি বললেন কী কাজে যাচ্ছেন? আমি বললাম ক্যান্টন ফেয়ার দেখার উদ্দেশ্যে যাচ্ছি। তো উনি আমার কাছে আর কোনো কাগজপত্র অবশ্য দেখতে চাননি। উনি আমার ট্রাভেল হিস্টোরি হয়তো কিছুটা দেখেছেন, কারণ আমার পাসপোর্ট ওনার কাছেই ছিল। তো তারপরে যাই হোক, উনি আমাকে আর তেমন কিছু বলেননি। অন্যান্য কিছু বিষয়ে কোথায় কোথায় গিয়েছেন না গিয়েছেন এরকম কিছু গল্প করার মতো সাধারণভাবে কিছু কথা বললেন। মানে বেশ কিছুক্ষণই ওনার সাথে আমার কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পরে উনি আমাকে ছেড়ে দিলেন। এভাবে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ হলো। তারপর আমি থাই এয়ারওয়েজের বিমানে আমি যাই এবং যাওয়ার পরে সে থাইল্যান্ডে ট্রানজিট হয়। থাইল্যান্ডে ট্রানজিট হয়ে সেখানে যেহেতু আমি থাইল্যান্ডে প্রবেশ করিনি, সেখানে কোনো ইমিগ্রেশনের বিষয় ছিল না। সেখান থেকে দ্বিতীয় আরেকটি ফ্লাইট ধরে আমি চলে যাই চায়নার গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজুতে, যেখানে সবথেকে আসলে আমাদের দেশ থেকে বেশি মানুষ যায়। গুয়াংজুতে যায়, আর একটা হচ্ছে কুনমিংয়ে যায়, ইউনান প্রদেশের রাজধানী কুনমিং। তো আমি গিয়েছি গুয়াংজুতে। গুয়াংজুতে যাওয়ার একটা কারণ হচ্ছে, যেহেতু ক্যান্টন ফেয়ারের ভিসা ছিল, যেহেতু সে সময় ক্যান্টন ফেয়ার চলছিল এবং আমার উদ্দেশ্য ছিল ক্যান্টন ফেয়ারে জয়েন করা অথবা ক্যান্টন ফেয়ারটা দেখে আসা, সেই উদ্দেশ্যেই আমি ভিসাটা করেছিলাম। এবং ক্যান্টন ফেয়ার হয় গুয়াংজু শহরে, সেজন্যই আমি গুয়াংজুর ফ্লাইটই নিয়েছি। নতুবা আমি অন্য স্থানের ফ্লাইট হয়তো পছন্দ করতে পারতাম, যেমন হতে পারে সেটা বেইজিং অথবা কুনমিং। তো আমি সেখানে গেলাম। যাওয়ার পর আমাকে ফিঙ্গারপ্রিন্টের একটা বিষয় আছে, কি যেন, এটা পূরণ করতে হয়। পাসপোর্ট স্ক্যান করার পরে ওখানে মেশিন থাকে, তারপরে ফিঙ্গারপ্রিন্টগুলো দিতে হয়। দেওয়ার পরে একটা কাগজ বের হয়ে আসে, ওই কাগজটা রাখতে হয়। ওইটা লাগে, আবার কখনো কখনো লাগে না। যাই হোক, আমার ক্ষেত্রে ওইটা লাগেনি, পরবর্তীতে আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছিল। এরপরে আমি চলে যাই সরাসরি ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে যাওয়ার পর সেখানে একজন ইমিগ্রেশন অফিসার ছিলেন মহিলা। তো ভদ্র মহিলা আমাকে যখন ডাকলেন, ডাকার পরে আমি পাসপোর্ট দিলাম। উনি আমাকে জিজ্ঞাসা করলেন ইংরেজিতেই, শুধু কিওয়ার্ড। তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, খেয়াল করবেন, তারা কিন্তু কিওয়ার্ড ব্যবহার করে। মানে ইংরেজিতে পুরোপুরি একটি বাক্য বলে না, যে আর ইউ গোয়িং টু অ্যাটেন্ড ক্যান্টন ফেয়ার, এরকমভাবে তারা কিন্তু কোনো বাক্য আপনাকে বলবে না। বলবে ক্যান্টন ফেয়ার, বা শুধুমাত্র কিওয়ার্ডটা বলবে। তো আমাকেও সেভাবে বলল যে ক্যান্টন ফেয়ার। আমি বললাম ইয়েস। তো আমি বললাম মে আই শো দ্য ইনভাইটেশন, বলে আমি ইনভাইটেশনটা বের করলাম। তো বের করার পরে আমি ওনাকে যখন দিতে যাচ্ছি, তো বলল ইটস ওকে। তো এমনিতেই ইমিগ্রেশন কিন্তু আপনার পাসপোর্ট যখন স্ক্যান করবে, বা আমার পাসপোর্ট যখন তারা স্ক্যান করেছে, তাদের চায়নাতে কিন্তু যারা ঘুরেছেন তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি, চায়নাতে আপনার ট্রেন টিকিট থেকে শুরু করে সব কিছুই পাসপোর্ট নাম্বার দিয়ে এন্ট্রি হয়। তো আপনার যে ভিসা হয়েছে, আপনার ভিসা কিভাবে আপনি ভিসা করেছেন না করেছেন, সব তথ্য কিন্তু ইমিগ্রেশনের কাছে আছে। এবং আপনার ইনভাইটেশনটা সঠিক না হলে আপনার ভিসাই হতো না। তো তারা হয়তো সেখান থেকে দেখেছে, সেজন্য তারা আমার কাছে আর ওই ইনভাইটেশনটা দেখতে চায়নি। আমি কতদিন থাকবো,
এই বিষয়টাও জিজ্ঞেস করেনি। আমি আমার মতো প্রস্তুত ছিলাম যে আমি যেদিন রিটার্ন চলে আসবো, আমি আসলে রিটার্ন আসতাম না, আমি আসলে সেখান থেকে মালয়েশিয়া চলে যেতাম। তো আমার সেভাবে টিকিটও করা ছিল। তবে তারা আমার কাছে কোনো রিটার্ন বা অনওয়ার্ড টিকিট, কোনো প্রকার হোটেল বুকিং এমন কোনো কিছু দেখতে চায়নি। উনি কতক্ষণ নিয়ে সেখানে তার কম্পিউটারের মধ্যে কিছু দেখাদেখি করলেন। দেখাদেখি করার পর উনি সেখানে কী কী করলেন তা জানি না। এরকম 1-2 মিনিট পরে দেখি যে মেশিন থেকে বাংলায় কথা বলছে যে ডান হাতের আঙ্গুল রাখুন, এরকম। মানে সামনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা আঙুলের ছাপ পরীক্ষার জন্য, বায়োমেট্রিকের জন্য যে মেশিন আছে, সেখানে আঙ্গুল রাখতে হয়। তো সে আঙ্গুল রাখার জন্য, যেহেতু আমার বাংলাদেশি পাসপোর্ট, তো ওই মেশিনে সব ভাষা মনে হয় নিবন্ধন করা আছে। তো বাংলাদেশি পাসপোর্ট যেহেতু আমি দিয়েছি, তো ওটা বাংলাতেই বলা শুরু করেছে। ওই মেশিনের মধ্যে স্পিকারে বলছে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখুন, এইভাবে। তো যাই হোক, আমি রাখলাম। ওটা কয়েকবার আমার দিতে হয়েছিল, মিলছিল না। তো যাই হোক, এটা দেয়া হলো। দেওয়ার পরে আমি চলে আসলাম। এবং আমার আশেপাশে তখন যারা ছিলেন, তাদের কারোর ক্ষেত্রে আমি তেমন কোনো হয়রানি হতে দেখিনি। এখানে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, আমার সাথে কিন্তু তেমন কোনো, আমি যেই ফ্লাইটে গিয়েছি, আমি তো গিয়েছি, প্রথমে গিয়েছি আমি থাইল্যান্ডে, অর্থাৎ ব্যাংককে। তারপর সেখান থেকে থাই এয়ারওয়েজের আরেকটি বিমানে করে গিয়েছি গুয়াংজু। সেখানে কিন্তু থাইল্যান্ডের মানুষ বা অন্যান্য আরও বিভিন্ন জায়গার মানুষ ছিল। সেখানে বাংলাদেশি পাসপোর্ট কিন্তু খুবই কম ছিল, অল্প কয়েকজন হাতে গোনা মানুষ ছিল। তাদের সাথেও আমার কথা হয়েছে, তাদেরও কারো কোনো সমস্যা হয়নি, কাউকেই তেমন কিছু জিজ্ঞাসা করেনি। আর সবাই মোটামুটি পাকা ব্যবসায়ী ছিল। আমার সাথে একজন ছিল, উনি চট্টগ্রামের এক ভদ্রলোক ছিলেন। ওনারা একদম মানে পাকা ব্যবসায়ী, মানে বড় ব্যবসায়ী। তো কারোরই কোনো, আমি তেমন কোনো ঝামেলা হতে দেখলাম না। তবে আমি সেদিন আসার পরে এবং আরও বিভিন্ন অন্য সময়ে যেটা শুনতে পাই যে এটা গুয়াংজুতেও হয়, তবে কুনমিংয়ে কিন্তু বেশি হয়। দেখা যায় যে কখনো কখনো ডিটেনশন রুমে নিয়ে যায়, আবার ডিটেনশন রুমে না নিলেও ইমিগ্রেশন অফিসার সেখানে বসেই দেখা যায় অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। হোটেল বুকিং, রিটার্ন টিকিট, এবং যদি কেউ ট্রেন ট্রাভেল করে এক সিটি থেকে আরেক সিটি যেতে চান, সেই টিকিটগুলোও কিন্তু তারা চায়। আমি কিন্তু চায়নাতে বিভিন্ন শহরে গিয়েছি, এবং আমি যখন যাই তখন আমার কিন্তু ওই যে ট্রেন টিকিটগুলো, আমি ট্রেনে গিয়েছি, সেই ট্রেন টিকিটগুলো কিন্তু আমার ছিল না। আমি ট্রেন টিকিটগুলো করেছি যেদিন যাব, দেখা যাচ্ছে তার আগের দিন, বা কখনো কখনো যাব যখন ঠিক যাওয়ার আগ মুহূর্তে টিকিট করে তারপর আমি ট্রেনে উঠেছি, এমনও আছে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে আপনারা কিন্তু কখনো এমন ঝুঁকি নেবেন না। কারণ আমার ক্ষেত্রে একটি বিষয় যেটি ছিল যে আমি যখন, আমার হোটেল বুকিং কিন্তু করা ছিল, যে আমি হোটেল বুকিং আমার করা আছে, আমি গুয়াংজুতেই 7 দিন বা 10 দিন, আমি এই কয়দিন আমি থাকবো। এখন তার মধ্যে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। সেটা যদি তারা জিজ্ঞাসাও করতো সেই সময় ইমিগ্রেশন অফিসার যে আপনি এই কয়দিন কোথায় যাবেন, তো আমি শেনজেন যাব বা আশেপাশে কোনো শহরে যাব। সেই কোথায় যাব না যাব, সে আমার তো যে কয়দিন থাকবো আমি সেই কয়দিন আমার গুয়াংজুতে হোটেল বুকিং করা আছেই। এটা দেখার পর সে আর খুব একটা চাইবে না। আর যদি চাইও তাহলে বলবো যে আমি এটা এখনও জানিও না আমি কোন জায়গায় যাবো, আমি শুধু শেনজেন যাব। শেনজেন তো একদম কাছে, 150 কিলোমিটারের মধ্যে। এটা চাইলে দিনে গিয়ে দিনেও ঘুরে আসা যায়, কারণ শেনজেনে ইলেকট্রিক মার্কেট আছে, কম্পিউটার মার্কেট আছে, এবং আমার সেক্টর হচ্ছে এই কম্পিউটার ইলেকট্রনিক্স এই বিষয়ক। এই জন্যেই এই শেনজেনের কথাটা বললাম। তো আপনারা আপনাদের যেমন বিষয় আছে তেমন আপনাদের বিষয় অনুযায়ী কিন্তু আপনাদের পরিকল্পনা থাকতে হবে, বা আপনাদের কাগজপত্র থাকতে হবে। যে কয়দিন আপনি থাকবেন সে কয়দিনের যে হোটেল বুকিং, আপনি তো সেখানে গেলে নিশ্চয়ই আপনার যদি আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের বিস্তারিত নিয়ে যাবেন যে আমি আমার আত্মীয়র বাসায় থাকবো। ওখানে যে বাঙালি নাই তা কিন্তু না, আমি গিয়ে অনেক বাঙালি পেয়েছি, মানে আমাদের বাংলাদেশের মানুষ, তারা ওখানে স্থায়ীভাবেই থাকেন। স্থায়ীভাবে মানে ওখানে চাকরি বাকরি করেন, এরকম আর কি, এরকম অনেক আছে। তো আপনারা যদি তাদের কাছে যান বা এরকম আপনাদের কেউ থাকে, আপনারা তাদের নথিপত্র দেখাবেন, তাদের ঠিকানা দিবেন বা তাদের ভিজিটিং কার্ড দিবেন যে আমরা তার কাছে থাকব। তাছাড়া যে কয়দিন থাকবেন সে কয়দিনের হোটেল বুকিংটা অবশ্যই করে নেবেন। আর হচ্ছে অনওয়ার্ড অথবা রিটার্ন টিকিট, মানে আপনি চায়না থেকে যদি অন্য কোথাও যান তাহলে অনওয়ার্ড টিকিট, যদি দেশে ফেরত আসেন তাহলে রিটার্ন টিকিট। আরেকটা বিষয়, চায়নাতে বর্তমানে
যখন আপনি যাবেন, এটা কিন্তু অল্প কিছুদিন আগেই ছিল না, এই যে নভেম্বরের 20 তারিখ থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে যে ডিজিটাল অ্যারাইভাল কার্ড। মালয়েশিয়ার ক্ষেত্রে বা থাইল্যান্ডের ক্ষেত্রে যেরকম ডিজিটাল অ্যারাইভাল কার্ড আছে, ভারতেও চালু করেছে সম্প্রতি, ঠিক সেরকমই চায়নাতে কিন্তু তারা চালু করেছে চায়না ডিজিটাল অ্যারাইভাল কার্ড। আগে তো কাগজ কলমে পূরণ করা লাগতো, এখন কাগজ কলম লাগবে না, যাওয়ার আগে থেকে আপনি করে যাবেন। এটা একটা ওয়েবসাইট আছে, আমি প্রয়োজনে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা গুগলেও যদি সার্চ করেন তাও আপনারা পেয়ে যাবেন। তাদের একটা অ্যাপ আছে, অ্যাপেও করতে পারেন, তবে ওয়েবসাইট থেকে করাটাই আমার কাছে মনে হয় ভালো। প্রথমে আপনার পাসপোর্টের যে পাসপোর্টের স্ক্যান কপিটা দিবেন, তারপরে পরবর্তীতে যাওয়ার পর ওখান থেকেই তারা তথ্যগুলো নিয়ে নেবে, নিয়ে নামধাম পূরণ করে ফেলবে, কবে আসছেন, কোন ফ্লাইটে আসছেন, এই সামান্য কিছু তথ্য দিয়েই আপনার ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ হয়ে যাবে। এই ডিজিটাল অ্যারাইভাল কার্ড দিবেন আর পাসপোর্ট দিবেন আর বোর্ডিং পাসটা দিবেন, তাহলে বুঝবে যে আপনি কোন দেশ থেকে এসেছেন। এইটা দিয়ে ইমিগ্রেশনে যখন যাবেন তখন আপনি মূলত এই 3টা কাগজপত্র সহই আপনি যাবেন। যাওয়ার পরে পরবর্তীতে হয়তো আপনার কাছে যা যা কাগজপত্র চায় সেই রকম অনুযায়ী আপনি কাগজপত্রগুলো দিবেন। তবে আমি এটাই বারবার বলছি যে আপনি আপনার দিক থেকে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবেন, যে যাতে আপনি কোনোভাবেই আপনাকে কোনো হয়রানি করতে না পারে। আসলে হয়রানি কখন করে, যদি তিনি দেখা যাচ্ছে প্রশ্ন আপনাকে একটাই করলেন যে আপনি কয়দিন থাকবেন, হয়তো আপনার কাছে রিটার্ন টিকিট উনি চাবেও না, তো কয়দিন থাকবেন এটা বলতে গিয়ে আপনি আমতা আমতা করছেন যে আমি কয়দিন থাকবো আমি তো জানি না, তখন কিন্তু উনি একের পর এক প্রশ্ন করা শুরু করবেন। অথবা উনি বললেন কয়দিন থাকবেন না বললেন, শুধু বললেন যে রিটার্ন টিকিটটা আমাকে দেন। আপনি যদি রিটার্ন টিকিটটা সেই সময় না দিতে পারেন, বা অনওয়ার্ড টিকিট যদি না দিতে পারেন, আপনার ধরে নিলাম হোটেল বুকিং আছে কিন্তু টিকিট নাই, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এজন্য সব ডকুমেন্ট সাথে রাখা উচিত, যাতে যেটাই চাক না কেন সেটাই আপনি দিতে পারেন। হয়তো সবগুলো চাবে না, কোনোটাই যাবে না এমনও হতে পারে, কিন্তু আপনার দিক থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। আর যখন আপনি বিমানবন্দরে নামবেন চায়নার গুয়াংজুতে, নামার পরে দেখবেন যে সেখানে ইমিগ্রেশনের জন্য অনেক লাইন ধরে, সেখানে গিয়ে কোনো প্রকার কোনো তাড়াহুড়া বা এমন কোনো কিছু করবেন না যাতে এটা ইমিগ্রেশনের নজরে পড়ে যে আপনার মধ্যে কোনো অস্থিরতা কাজ করছে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয় বিভিন্ন আমার বন্ধুবান্ধব বা পরিচিত মানুষদের থেকে শুনে, যে গোয়াংজু ইমিগ্রেশন এবং বিশেষ করে ক্যান্টন ফেয়ারের সময় এটা অনেকটাই সহজ থাকে। অন্যান্য সময় বেইজিং এবং কুনমিংয়ের ইমিগ্রেশনটা কিন্তু অনেক কঠিন হয়, এবং আমার পরিচিত বেশ কয়েকজন মানুষের ক্ষেত্রেই তারা যে পার হতে পারেননি বা কোনো কারণে ফিরে এসেছেন তা না, কিন্তু তাদের অনেক সময় লেগেছে, অনেক সময় ধরে তাদেরকে অনেক কিছু বোঝাতে হয়েছে। এটা এবং আমি যেটার কথা বলছি সেটি কিন্তু ক্যান্টন ফেয়ারের সময় ছাড়া অন্য সময়। তো সেজন্যই আপনারা যখন আমি সবগুলোর কথা বললাম এই জন্যই যে আপনারা কে কখন যাবেন সেটা তো আমি জানি না। ক্যান্টন ফেয়ারের সময় হয়তো কিছুটা সহজ হতে পারে, কারণ সেই সময় বিভিন্ন মানুষ কিন্তু মেলা দেখার জন্যও যায়, তো সেজন্যই আপনারা প্রস্তুত হয়ে যাবেন। আর আরেকটা বিষয় বলি, চায়নাতে কিন্তু অনেক ধোঁকাবাজি হয়। ধোঁকাবাজি মানে স্ক্যাম। আমার সামনে আমি যেটা দেখেছি, একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, উনি এবং ওনার এক বন্ধু ছিলেন, তারা বর্তমানে ব্যবসা করেন। তারা গিয়েছেন, তাদেরকে বিমানবন্দর বা বিমানবন্দরের বাহিরে একটা মানি এক্সচেঞ্জ আছে, সেখান থেকেই চাইনিজ মুদ্রা তারা এক্সচেঞ্জ করে নিয়েছেন। নেয়ার পর তারা আমার সাথে যখন তাদের দেখা হয় এক বাঙালি রেস্টুরেন্টে, ওই সানিয়ানলি এলাকাতে, সেখানে ধরা পড়ে যে 5টা মুদ্রা হচ্ছে, মানে 5টা নোট, 5টা 100 RMB নোট, সেটি কিন্তু জাল নোট ছিল। তো এরকম জাল নোটের খপ্পরে যাতে আপনারা না পড়েন, সেজন্য মানি এক্সচেঞ্জ থেকে অবশ্যই যখন আপনারা টাকাগুলো নেবেন, মানে মুদ্রাগুলো নেবেন, তখন অবশ্যই ভালো করে দেখে নেবেন, বিশেষত দানাগুলো দেখে নেবেন। আমি আপনাদেরকে এর আগে অনেকবার ডলার কিভাবে চিনবেন এটা দেখিয়েছিলাম। তো ওই যে কোনো টাকার মধ্যেও কিন্তু দানা দানা থাকে, মানে মাও সেতুং, সম্ভবত মাও সেতুংয়ের যে ছবি থাকে ইয়ের মধ্যে, RMBর মধ্যে, ওই জায়গায় কিন্তু ওই যে কলার বা এরকম জায়গায় যে এরকম টান টান থাকে, ওই দানাগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন। দানা দানা থাকলে সেটা নকল হয় না, কারণ যে নকল টাকাগুলো হয় সে জাল টাকাগুলো একদমই একটা
সাধারণ 100 বা 100 জিএসএমের কাগজ হবে, 100 জিএসএমের কাগজে সাধারণভাবে প্রিন্ট করা। তো আশা করি আপনারা ধোঁকাবাজি থেকে সাবধান থাকবেন, অন্যদেরকেও আপনারা যাদের চিনেন বা আপনাদের পরিচিত কেউ গেলেও সাবধান থাকতে বলবেন। আর মানি এক্সচেঞ্জের জন্য আমি আরেকটি বিষয় বলে দিই, আপনারা চায়নাতে গেলে যেখানেই যান না কেন, যদি বাঙালি পাড়া বা বাঙালিরা যেখানে থাকে সেখান থেকে করেন, সেটা করতে পারবেন। কারণ বাঙালিরা ওখানে যারা থাকে তারা খুবই সচেতন, তারা আপনাকে সাধারণত ঠকাবে না। আর আরেকটা জায়গা যেখান থেকে মানি এক্সচেঞ্জ করতে পারেন সেটা হচ্ছে ব্যাংক। এটাই হচ্ছে সবথেকে নির্ভরযোগ্য জায়গা। ব্যাংক থেকে মানি এক্সচেঞ্জ করবেন, কোনো ঝামেলা নেই, একেবারে ব্যাংক অফ চায়নায় চলে যাবেন, সেখান থেকে গিয়ে মানি এক্সচেঞ্জ করে নেবেন। তো এই ছিল মূলত আজকের আলোচনা চায়না নিয়ে। চায়না নিয়ে পরবর্তীতে আরও আলোচনা থাকবে, চায়নার ট্যুর প্ল্যান, কারণ আমি চায়না থেকে অনেকগুলো রাজ্যে ঘুরেছি এবং আমার অভিজ্ঞতা খুব ভালো। আমি সেগুলো নিয়েও আপনাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করব। আর দেখা হবে খুব শীঘ্রই, এরকম কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।